প্রিয় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। যাই হোক, আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং যে যে জায়গায় বোর ব্যর্থ হয়েছে সেগুলো বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সূত্রের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো আমরা দেখছি। আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র শিখছি, ইলেকট্রনের যে কোনো কক্ষপথের মোট শক্তির সূত্র শিখছি। এখন আমরা আজকে শিখব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমরা যদি বলি যে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা কি হবে, তাহলে আমরা এই সংজ্ঞাটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, এই বৃত্তাকার কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক স্থিতি এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক ইত্যাদি প্রকাশ করার জন্য যে চারটি সংখ্যা বা রাশি ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবার সংজ্ঞাটা বলি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, এই বৃত্তাকার কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক স্থিতি এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক ইত্যাদি প্রকাশ করার জন্য যে চারটি রাশি বা সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তবে কোয়ান্টাম সংখ্যা, এই চারটি রাশি বা সংখ্যা কি? এই চারটি রাশি বা সংখ্যা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? চলো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, এই বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এটা আমরা জানি যাকে অরবিট বলে। তো অরবিট, প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর এবং শেল যাই বলি না কেন, সেটাই হলো আমাদের একটা কোয়ান্টাম সংখ্যার অংশ, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সূরাতের n দ্বারা প্রকাশ করি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সূরাতের n দ্বারা প্রকাশ করব। এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে শেলও বলা হয়। n এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। n এর মান 1 হলে k শেল, n এর মান 2 হলে l শেল, n এর মান 3 হলে n শেল, n এর মান 4 হলে l শেল ইত্যাদি শেলের মাধ্যমে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করতে পারি। তারপরে হলো একটা শেলে অথবা একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে সেটা একটা সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি, 2n² সূত্র। অর্থাৎ একটা প্রধান কোয়ান্টাম সংখ্যায় সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। আমরা যদি n এর মান 2 বসাই, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ দ্বিতীয় শেলে অথবা দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। আবার তৃতীয় কক্ষপথে যদি n এর মান 3 বসাই 18টি হবে, তাহলে তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন বিদ্যমান, চতুর্থ কক্ষপথে হবে 32টি ইলেকট্রন বিদ্যমান। তবে মনে রাখতে হবে, চতুর্থ কক্ষপথের পরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বা ওই কক্ষপথের জন্য 2n² সূত্রটি প্রযোজ্য নয়। তার মানে চতুর্থ কক্ষপথ পর্যন্ত এই সূত্রটি প্রযোজ্য, কারণ যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32 এর উপরে হয় না। তাহলে আমাদের মোটামুটি প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এই ধারণা আমাদের থাকলে হয়ে যাবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা শেষ। এবার চলো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখন 2 নম্বরের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? আমরা জানি প্রধান শক্তি স্তরগুলোর কতগুলো উপশক্তি স্তর রয়েছে। এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবার বলি কথাটা, যে কোনো শক্তি স্তরে বা যে কোনো শেলের, যে কোনো অরবিটের কতগুলো উপশক্তি স্তর, শেল, এটাকে সাবশেল বলে, সাবশেল ইত্যাদি বিদ্যমান। এই সাবশেল বা উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ইহাকে সূরাতের l দ্বারা প্রকাশ করা হয়।
n এর মান n এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ প্রধান শক্তি স্তরের উপরই n এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নির্ভর করে। n এর মান হবে n এর যে কোনো মানের জন্য, তাহলে আমরা n এর যে কোনো মানের জন্য n এর মান হবে 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে আমরা এতটুকু বুঝবো যে n এর যে কোনো মানের জন্য n এর মান যদি 1 হয় তাহলে n এর মান 0 থেকে n এর মান 1 বসানোর পরে অর্থাৎ 0ই হবে। আবার n এর মান যদি 2 হয়, দেখো n এর মান যদি n = 2 হয় তাহলে l = হবে 0 থেকে মানে 0 1 0 থেকে n - 1, আমরা 2 যদি বসাই n এর জায়গায় তাহলে 2 - 1 মানে 1, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আরো দুটি উপশক্তি স্তর আছে, একটা হলো 0 আর একটা 1। আবার n এর মান যদি 3 হয় তাহলে n এর মান হলো 0 1 2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের তিনটা উপশক্তি স্তর আছে। আমরা এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য, অর্থাৎ l এর মানের জন্য অরবিটালের ধারণা আসছে। l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল। তাহলে দেখো দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 2s এবং 2p আছে, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d অরবিটাল বিদ্যমান। এরকম চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d ইত্যাদি অরবিটাল বিদ্যমান থাকবে। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাটিকে আরেকটু বলি যে প্রধান শক্তি স্তরগুলোকে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত করা হয়। উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। ইহাকে মূলত l দ্বারা প্রকাশ করা হয়। l এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ প্রধান শক্তি স্তরের উপর নির্ভর করে যে কোনো প্রধান শক্তি স্তরের জন্য l এর মান হবে 0 থেকে n - 1 পর্যন্ত। n এর মান যদি 1 হয় l এর মান হবে 0, অর্থাৎ একটা মাত্র উপশক্তি স্তর, সেটা 1s, এটা কোনো উপশক্তি স্তর নাই। আর n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে দুটো উপশক্তি 2s এবং 2p, n এর মান 3 হলে l এর মান 0 1 2 হবে, তিনটা উপশক্তি স্তর হবে। n এর মান 4 হলে চারটা উপশক্তি স্তর হবে। তাহলে উপশক্তি স্তরের ধারণা বা আসছে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে, এবং বিভিন্ন অরবিটালের ধারণা আসছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। তোমরা অবশ্যই অল্প অল্প করে, যেমন আজকে আমরা এই দুটো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পড়লাম, নেক্সট ক্লাসে আমরা আরো দুটো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা দেব। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।